গল্পের শুরুতে থিও নামের এক দুষ্ট ছেলেকে আমরা দেখতে পাই। সে ভিডিও গেমের লোভ দেখিয়ে প্রায়শই নিজের হোমওয়ার্ক অন্যদের দিয়ে করিয়ে নিত। এমনকি বাড়িতেও সেই সামনের দরজা দিয়ে না ঢুকে পাইপ দিয়ে উপরের জ্বালা দিয়ে নিজের ঘরে ঢুকত। একদিন থিও কলা খেতে খেতে ছাদে যায় আর হঠাৎ কলার খোসাটা নিচে ফেলে দেয়। ঠিক তখনই একটি পোর্টাল খুলে যায় আর কলার খোসাটা হাওয়ায় অদৃশ্য হয়ে যায়। থিও যখন খোসাটা নিচে পড়ার কোনো শব্দ পেল না, তখন সে পিছন ফিরে তাকায়। সে বিভ্রান্ত হয়ে যায় আর নিচে গিয়ে দেখতে থাকে সেই খোসাটা ওখানে আছে কিনা। এবার থিও নিজের রোলার স্কেটটা নিচে ফেলে দেয় আর আবারও একই ঘটনা ঘটে, সেটাও হাওয়ায় অদৃশ্য হয়ে যায়। এবার থিওর বিস্ময় আরো বেড়ে যায়। সে একটা পাথর নিচে ছুঁড়ে ফেলে দেয় আর পাথরটা গায়েব হয়ে যায়। এবার সে তার বড় ভাই অস্কারকে এই পোর্টালের ব্যাপারে জানাতে যায়। তাদের দুজনের বাবা মা ছিল না, তাই তারা তাদের দাদিমার সাথে থাকতো। যাই হোক, এই মুহূর্তে অস্কার তার উপর খুব রেগেছিল, কারণ থিও তাদের মায়ের লেখা কিছু বইয়ের পাতা ছিঁড়ে কাগজের রকেট বানিয়েছিল। থিও তাকে বোঝানোর চেষ্টা করে সে একটি টাইম পোর্টাল খুঁজে পেয়েছে, কিন্তু অস্কারের মনে হয় যে থিও তার সাথে মজা করছে। আসলে তাদের মা হঠাৎ করেই কোথাও উধাও হয়ে গিয়েছিলেন। একদিকে যেখানে থিও ভাবত যে তার মা কারোর সাথে পালিয়ে গিয়েছে, অন্যদিকে অস্কার বিশ্বাস করত যে তিনি এক দক্ষ বিজ্ঞানী ছিলেন যিনি টাইম পোর্টাল খুঁজেছিলেন আর হয়তো এখন অন্য কোনো সময় আটকে পড়েছেন। সে তার মায়ের গবেষণা বোঝার চেষ্টা করে তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল। এবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়তেই থাকে। এর মধ্যে দাদিমা তাদের খাওয়ার জন্য ডাকেন। দাদিমার সামনে তারা দুজনই শান্তই ছিল, কিন্তু দাদিমা চলে যেতেই তাদের তর্ক আবার শুরু হয়। অস্কার রেগে গিয়ে থিওকে একটা গালি দিয়ে বসে, আর পরে থিও রেগে মেগে অস্কারের কচ্ছপটা পোর্টালে ফেলে দেয়। অস্কার অস্থির হয়ে সব জায়গায় তার প্রিয় কচ্ছপটাকে খুঁজতে থাকে। তাকে খুঁজে না পেয়ে অস্কার সব জায়গায় তার কচ্ছপের নিখোঁজ পোস্টার লাগায়। অস্কার ওই কচ্ছপটার খুব কাছের ছিল, তার থেকে আলাদা হয়ে সে শুধু কাঁদতেই থাকত। শীঘ্রই থিও নিজের ভুল বুঝতে পারে আর সবকিছু ঠিক করার জন্য সে পোর্টালে ঝাঁপ দেওয়ার কথা ভাবে। পোর্টালে ঝাঁপ দিতেই থিও সেখানে পৌঁছে যায় যেখানে সেই সবকিছু পড়েছিল যা সে পোর্টালে ফেলেছিল। কচ্ছপটাও সেখানেই ছিল। থিও কচ্ছপটাকে নিয়ে বাড়ি চলে আসে আর আগের জায়গায় রেখে দেয়। এরপর সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে খুব অদ্ভুত কিছু ঘটে। থিও তখনও ঘুমাচ্ছিল, কিন্তু অস্কার কাজের জন্য তৈরি হয়ে গিয়েছিল। এখন অস্কারের বয়স অনেকটাই বেড়ে গিয়েছিল। থিও আসলে ওই পোর্টালের সাহায্যে 1990 সাল থেকে 2022 সালে চলে এসেছে। এখানে অস্কার একজন ফিজিক্সের প্রফেসর। শীঘ্রই অস্কার ডেভিড নামের এক ব্যক্তির দোকানে কিছু জিনিস কিনতে যায়। কিছুক্ষণ পর ওই দোকানদারের মেয়ে এলিনাও সেখানে চলে আসে। ডেভিড আর এলিনা অনেক দিন ধরেই ভালো বন্ধু। ডেভিড ছোটবেলা থেকেই এলিনাকে পছন্দ করত, কিন্তু কখনো বলতে পারেনি। এলিনার ডিভোর্স হয়ে গিয়েছিল আর সে 2 বাচ্চার মা। কিন্তু অস্কারের মনে এখনো তার জন্য ভালোবাসা ছিল। এলিনা অস্কারের ইউনিভার্সিটিতে ইংলিশ প্রফেসর। বাড়িতে থিও ঘুম থেকে উঠে অস্কারকে খুঁজতে থাকে। সে কচ্ছপটাকে তুলে নিয়ে দাদিমার কাছে যায়। দাদিমা এখন অনেকটাই বুড়ি হয়ে গিয়েছিলেন আর তিনি থিওকে চিনতে পারলেন না। যখন অস্কার থিওকে দেখল, তখন সে চমকে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তখন অস্কারের জ্ঞান ফিরল। সে জিজ্ঞেস করল, এটা কি সত্যই তুমি থিও? থিও বিভ্রান্ত হয়ে যায়। সে অস্কারকে জিজ্ঞেস করে যে তুমি কে আর আমার নাম কিভাবে জানো? অস্কার জানায় যে আমি তোর বড় ভাই। আর কে? এবার থিও এটা দেখে অবাক হয়ে যায় যে তুই একদিনে এত বড় কিভাবে হয়ে গেলি। কিছুক্ষণ কথা বলার পর তারা বুঝতে পারে যে থিও কোনোভাবে 2022 সালে পৌঁছে গেছে। তাদের মধ্যে সেই সময়ের কথা হয় যখন অস্কার তার মায়ের নোট ছিঁড়ে ফেলার জন্য থিওর উপর রেগে গিয়েছিল। থিও অস্কারকে তার মায়ের সেই লাল ড্রেস পরা ছবিটা দেখায়। থিও এবার চিন্তিত হয়ে 1992 সালে ফিরে যেতে চেয়েছিল, কারণ তার ভয় হচ্ছিল যে দেরি হলে দাদিমা তার উপর চিৎকার করবেন। থিও ছাদে যায় আর সেই পোর্টালে আবার ঝাঁপ দিতে চায়, কিন্তু সেই পোর্টাল ঝাঁপ দেওয়ার আগে সে একটি পাথর ফেলে দেখল। সেই পাথরটা গায়েব হলো না। এই পোর্টালটা 2022 সালে বন্ধ হয়ে গিয়েছিল। থিও চিন্তায় পড়ে যায় যে পোর্টালটা বন্ধ কিভাবে হতে পারে। এরপর উত্তরে অস্কার তাকে বোঝায় যে টাইম ট্রাভেল এতটাও সোজা নয়। যে পথে তুমি এখানে এসেছ সেই পোর্টালটা যে তোমাকে ফিরতেও নিয়ে যাবে এমনটা জরুরি নয়। এবার অস্কার ভাবে একটা নতুন পোর্টাল খুঁজতে হবে যাতে 2022 থেকে 1990 সালে ফেরা যায়। এই ব্যাপারে তথ্য জোগাড় করতে করতে অস্কার থিওকে তার সিনিয়র প্রফেসরের কাছে নিয়ে যায়। তিনি বলেন যে পোর্টালের মতো কোনো জিনিস হতে পারে না,
প্রফেসরের কথা শুনে দুই ভাই সেখান থেকে ফিরে আসে। থিও আধুনিক দুনিয়া দেখে বেশ অবাক হয়েছিল। সে অস্কারের ফোন দেখে জিজ্ঞেস করে যে এটা কি। অস্কার বোঝায় যে এটা একটা ফোন, কিন্তু পুরনো ফোনের মতো এতে নম্বর ঘুরানো হয় না, আর এতে কোনো তারও নেই। অস্কার থিওকে শান্ত করিয়ে বলে, এখন আমাদের পোর্টাল খোঁজার দিকে মনোযোগ হওয়া উচিত। তোমাকে 1990 সালে যেতে হবে কিনা? তখনই থিও অস্কারকে জানায় যে আমি যখন মায়ের গবেষণার পাতা ছিঁড়ে রকেট বানিয়েছিলাম, তখন মায়ের কাগজপত্রের মধ্যে হাতে লেখা একটি লিস্ট পেয়েছিলাম। আমি তোমাকে বিরক্ত করার জন্য সেটা ডিকশনারির মধ্যে লুকিয়ে রেখেছিলাম। হতে পারে ওতে কিছু পাওয়া যেতে পারে। তারা দুজন দাদিমাকে সেই ডিকশনারি ব্যাপারে জিজ্ঞেস করে। তখন দাদিমা বলেন যে তিনি ওটা ডেভিডকে দিয়ে দিয়েছেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অস্কার জানায় যে সে ডেভিডের সাথে দেখা করতে যাচ্ছে, আর থিওকে চুপচাপ বাড়িতে থাকতে বলে। সে থিওকে বলে কোথাও যাস না, কিন্তু থিও চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে একটা বড় মলে পৌঁছে যায়। মলে গ্যাজেটগুলো দেখে থিও একেবারেই অবাক হয়ে যায়। বিশেষ করে সে ভিআর হেডসেট ব্যবহার করতে গিয়ে ভুল করে সেটা ভেঙে ফেলে। তারপর অস্কারকে সেখানে ডাকা হয়, যাকে সমস্ত ক্ষতিপূরণ দিতে হয়। অস্কার থিওকে কথা না শোনার জন্য বকা দেয়, আর তারপর তারা দুজন ডেভিডের ডিপার্টমেন্টাল স্টোরে যায় সেই ডিকশনারিটা খুঁজতে। ডেভিড জানায় যে সে ডিকশনারিটা বাড়িতে রেখেছে। তখনই সেখানে এলিনা আসে। থিও খুব অবাক হয়ে যায় যে এলিনা বড় হয়ে এত সুন্দর কিভাবে হয়ে গেল। তখন এলিনা জিজ্ঞেস করে যে এই বাচ্চাটা কি, ও আমার নাম কিভাবে জানে। এর উত্তরে অস্কার মিথ্যা বলে যে সে আমার কাজিনের ছেলে। অস্কার কোনোভাবে কথা ঘুরিয়ে দেয়, আর তারপর এলিনা দুজনকেই নিজের বাড়িতে ডাকে। সেখানে তার ছেলে মেয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল। থিও এই ভিডিও গেমগুলো দেখে খুব ইমপ্রেস হয়ে যায়, আর এলিনা ছেলে জনের সাথে ভিডিও গেম খেলতে লাগে। অস্কার সেই লিস্টটা ডিকশনারিতে পেয়ে যায়, আর থিওকে বলে যে এবার বাড়ি ফেরার সময় হয়েছে। কিন্তু থিও ভিডিও গেম খেলতে এতটাই মজা পাচ্ছিল যে এলিনা বলে ওকে কিছুক্ষণ খেলতে দাও, আমি ওকে নিজেই তোমার বাড়িতে ছেড়ে আসবো। কিন্তু খেলার সময় এলিনার বাচ্চারা থিওর মজা উড়াতে শুরু করে, কারণ আজকের ভিডিও গেম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এরা তো সময়ও অ্যালেক্সার কাছে জিজ্ঞেস করে। ফিরে গিয়ে থিও আর অস্কার কাজে লেগে পড়ে। ছাদে গিয়ে অস্কার জানায় যে লিস্টের বিভিন্ন পোর্টালের ঠিকানা দেওয়া আছে। তারা দুজনে বলে দেওয়া জায়গাগুলোতে জিনিস ফেলে টাইম পোর্টাল খোঁজার চেষ্টা করার কিছুই পাওয়া যায়নি। অস্কারের মনে হয় সে ক্যালকুলেশনে কিছু ভুল করেছে, আর সে আবার ক্যালকুলেশন করতে লেগে যায়। ওই সময় থিও তাকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি সবসময় একা কেন থাকো, আর তোমার কোনো বন্ধু বান্ধব নেই, আর বিশেষ করে এলিনাকে নিজের মনের কথা আজ পর্যন্ত কেন বলনি। অস্কার ক্যালকুলেশন করতে করতে উত্তর দেয় যে যদিও এলিনার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না আমাদের মধ্যে কিছু হতে পারে। অস্কারকে না জানিয়ে থিও অস্কারের ফোন থেকে মেসেজ করে ডেভিড, এলিনা আর এলিনার বাচ্চাদের বাড়িতে ডিনারের জন্য ডেকে নেয়। যখন ওরা দরজায় আসে তখন অস্কার সবাইকে দেখে চমকে যায়। থিও জানায় যে আমি সবাইকে ফোন করে ডেকেছি, আর অস্কার তার দুষ্টুমিটা বুঝতে পারে। তাদের এই সাক্ষাতে অস্কার আর এলিনা একে অপরের কাছাকাছি চলে আসে, আর পরের দিন এলিনা থিওকে শপিং করতেও নিয়ে যায়, তাকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য। ট্রায়াল রুমে থিও বারের মতোই ফুটবলের মজার ধারাভাষ্য করছিল। তার এই আচরণ এলিনার মনে পড়ে যায়, আর সে চিনে ফেলে যে এটা অস্কারের ছোট ভাই থিও। সে থিওকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে যে এত বছর উধাও থাকার পরও তোমার বয়স কেন বাড়েনি। থিও জানায় যে আমি একটা টাইম পোর্টালে ঝাঁপ দিয়েছিলাম, যার সাহায্যে সে সোজা 1990 সাল থেকে এখানে 2022 সালে পৌঁছে যায়। এলিনার বিশ্বাস তো হচ্ছিল না, কিন্তু তার সামনে জলজ্যান্ত প্রমাণ ছিল। এলিনা নিশ্চিত হওয়ার জন্য অস্কারকে জিজ্ঞেস করে। অস্কার পাথরটা ছাদ থেকে নিচে ফেলে, আর এবার পাথরটা লাফিয়ে উপরে চলে আসে, যা থেকে বোঝা যায় যে টাইম পোর্টালটা সেখানেই আছে। অস্কার বোঝায় যে টাইম পোর্টাল 3 ধরনের হয়। প্রথম ধরনের পোর্টাল দিয়ে সোজা ট্রাভেল করা যায় এক সময় থেকে অন্য সময়। দ্বিতীয় ধরনের পোর্টাল দিয়ে আপনাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে তা বলা যায় না। আর তৃতীয় ধরনের পোর্টাল দিয়ে খুব বিপজ্জনক কিছু হতে পারে, সেখান থেকে বের হওয়া অসম্ভব। থিও প্রথম ধরনের পোর্টাল ব্যবহার করে 2022 সাল থেকে এখানে পৌঁছেছে, আর এখন তাকে সঠিক পোর্টাল খুঁজতে হবে যার মাধ্যমে থিও 1990 সালে ফেরত যেতে পারবে। এবার এরা তিনজন রোজ গবেষণা শুরু করতে থাকে,
আর এলিনার প্রতিদিন সেখানে আসাটা অস্কার ভালো লাগতে শুরু করে। সে একা একাই খুশিতে নাচতে থাকে। এবার দুজনে মিলে সঠিক পোর্টাল খোঁজা শুরু করে। এলিনা থিওকে 1990 ফেরত পাঠিয়ে খুব একটা খুশি ছিল না, কারণ অতীতকে বদলে দিলে হয়তো তাদের ভবিষ্যৎও বদলে যাবে। হতে পারে তার বাচ্চারা কোনোদিনও জন্মাবে না। সে তার বাচ্চাদের খুব ভালোবাসত, কিন্তু অস্কার তাকে কথা দেয় যে থিওর ফিরে যাওয়ায় তোমার জীবনে কোনো প্রভাব পড়বে না। সে পুরো চেষ্টা করবে যে এলিনার জীবনের সাথে কোনো গড়বড় যেন না হয়। এবার তারা চিন্তায় পড়ে যায় যে কিভাবে এমন কিছু করা যায় যাতে দুটো টাইমলাইনই যেমন আছে তেমনই থাকে। এবার থিও বুদ্ধি খাটায়, আর তার মায়ের লেখা কোঅর্ডিনেটসগুলো ক্র্যাক করার জন্য সে এলিনার বাচ্চাদের সাহায্য নেয়। কারণ যদি সে তাদের সাহায্যে অতীতে যায় তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে যে তারা ভবিষ্যতে জন্মাবে। কারণ যদি তারা না থাকতো তাহলে সে কোনোদিন অতীতে পৌঁছাতে পারতো না। এবার তিনজনে ম্যাপ ব্যবহার করে একটা সৈকতের রাস্তা খুঁজে বের করে, যা থিওর মধ্যে একটা টাইম পোর্টাল। তার সাহায্যে সে 1990 ফিরে যেতে পারবে। উত্তেজিত হয়ে থিও সৈকতের জলে ঝাঁপ দেয়, আর অনিচ্ছা সত্ত্বেও ব্রেন্ডা আর নাথানকেও তার সাথে ঝাঁপ দিতে হয়। তীরে পৌঁছাতেই তারা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা যে শহরে এসেছিল সেখানে এখন শুধু পাহাড়, যা থেকে এটা বোঝা যায় যে এখনো সেখানে শহর তৈরি হয়নি, মানে তারা অতীতে পৌঁছে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত 1990 বদলে তারা আরও পিছনে 1949 পৌঁছে গিয়েছিল। এবার এক অজানা জায়গায় আটকে পড়ে তারা তিনজন বোঝার চেষ্টা করেছিল যে আসলে তাদের সাথে কি হয়েছে। আসলে এই তিনজন দ্বিতীয় ধরনের পোর্টাল ব্যবহার করেছিল, যা তাদের যে কোনো র্যান্ডম সময়ে পৌঁছে দেয়। অন্যদিকে 2022 চিন্তিত এলিনা অস্কারকে ফোন দেয় আর জানায় থিও ও তার দুই বাচ্চা নিখোঁজ। অস্কার জানায় যে হয়তো তারা 1990 পোর্টাল খুঁজে পেয়ে গিয়েছে, আর এখন অস্কার আর এলিনাকেও তাদের ফিরিয়ে আনার জন্য সেখানে যেতে হবে। 1949 এই তিনজনের কাছে টাকা নেই, এখানে তাদের ফোনও কাজ করছে না, আর তার উপর তিনটে বাচ্চাই খিদে কষ্ট পাচ্ছিল। এখন ব্রেন্ডা আর নাথান বুদ্ধি বের করে, আমরা আমাদের গ্যাজেট ব্যবহার করে একটা মাইন্ড রিডিং ম্যাজিক শো করতে পারি। নাথান একটু দূরে বসে পড়ে আর ব্রেন্ডা নিজের চোখ বন্ধ করে নেয়। থিও একটা বোর্ডে নাম লিখে সামনে দাঁড়িয়ে যায়। এবার ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করে নাথান নামটা পরে ব্রেন্ডাকে জানায়, আর লোকেরা ভাবে যে এটা জাদু। মেয়েটা না দেখেই নাম কিভাবে বলছে, এর কাছে নিশ্চয়ই কোনো শক্তি আছে। দর্শকরা খুব খুশি হয় আর সবাই হাততালি দিতে থাকে। এতে তাদের কাছে টাকা তো চলে আসে, কিন্তু শীঘ্রই পুলিশ এসব দেখে ফেলে। জনসাধারণের মধ্যে অনুমতি ছাড়া এমন কাজ করা নিষিদ্ধ ছিল। থিও যেই পুলিশকে আসতে দেখে সে তার সঙ্গীদের সেখান থেকে পালানোর ইশারা করে, আর তিনজন সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় এক অজানা ব্যক্তি এই তিনজনকে অপহরণ করে আর কোনো এক অজানা জায়গায় নিয়ে যায়, যার ফলে এই বাচ্চাদের জীবন আগের চেয়েও বেশি বিপদে পড়ে যায়। ওদিকে 2022 অস্কার আর এলিনা 1990 পোর্টালের প্রবেশ পথ খুঁজে পায়। দুজনে হাত ধরে পোর্টালে ঝাঁপ দেয়। এলিনা সত্যই টাইম ট্রাভেল করে এমন অনুভব করছিল যেন সে স্বপ্ন দেখছে। 1990 থিওর নিখোঁজ পোস্টার সব জায়গায় লাগানো ছিল। 1949 বাচ্চাদের অপহরণ করে সেই লোকটি এমন এক গ্যাংয়ের কাছে নিয়ে আসে যারা সরকারের বিরুদ্ধে ছিল। গ্যাংয়ের লিডার জিজ্ঞেস করে যে এই বাচ্চাদের এখন কেন নিয়ে এসেছ? তখন লোকটি জানায় যে এই বাচ্চারা গ্যাংয়ের সিক্রেট কোড জানে। থিও বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে কোন সিক্রেট কোড? সেই লোকটি জানায় যে থিও পুলিশ থেকে পালানোর জন্য যে দিয়েছিল সেটা এ গ্যাংয়ের সিক্রেট কোড। এই শিসটা থিওকে তার দাদিমা শিখিয়েছিলেন। তখনই গ্যাংয়ের এক যুবতী মহিলা সেখানে আসে। এ হলো থিওর দাদিমা যখন তিনি যুবতী ছিলেন। থিও জানতে পারে যে তার দাদিমা একসময় ওই গ্যাংয়ের সদস্য ছিলেন। ওখান থেকেই তিনি ওই শীষ বাজানো শিখেছেন, আর তার কাছ থেকেই থিও কাউকে বলেনি যে ইনি তার দাদিমা, কারণ সবাই তাকে পাগল ভাবত। কিন্তু সে ওই মহিলার গলা জড়িয়ে ধরে। ওই গ্যাংয়ের সরকারদের বিরুদ্ধে হলেও মানুষের ভালোর জন্য কাজ করত, আর তাদের এই বাচ্চাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। তাই তারা তিনজনকে আপাতত সেখানে সুরক্ষিত রেখেছিল। অন্যদিকে 1990 অস্কার আর এলিনা বাচ্চাদের অস্কারের বাড়িতে খুঁজেছিল, কিন্তু সেখানে তো কেউই ছিল না। হঠাৎ তারা কারোর আওয়াজ পায়, আর দুজনেই
আলমারিতে লুকিয়ে পড়ে। এ হলো ছোট অস্কার, যে থিও হারিয়ে যাওয়ার দুঃখে কাঁদছে। ভবিষ্যৎ থেকে আসা অস্কার এটা দেখে খুব দুঃখ পায়। 1949-এ 3টে বাচ্চা সেই গ্যাংয়ের জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে শুরু করছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে তারা যে পোর্টাল দিয়ে এখানে এসেছে সেখান থেকে ফেরা অসম্ভব। থিওর যুবতী দাদিমাও তাদের সাথে আছে, তাই থিওর মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। থিও সুযোগ বুঝে তার দাদিমাকে বলে যে আমাদের সাথে একটা ছবি তোলো, আর সাথে এটাও বলে যে এই ছবিটা সবসময় সাবধানে রেখো, যখন আপনি বুড়ো হয়ে যাবেন তখন এটাকে ফ্রেম করিয়ে রাখবেন। এর ফলে 1990 সালে দাদিমার ছবির ফ্রেমে হঠাৎ পরিবর্তন আসে। এখন ওই ছবিতে থিও, ব্যান্ডা আর নাথানও দাদিমার সাথে আছে। থিও 1949-এ ওই ছবির পিছনে টাইম পোর্টালের কোঅর্ডিনেটসও লিখে দেয়, যাতে 1990 থাকা অস্কার আর এলিনা তাকে খুঁজে পেতে পারে। এবার অস্কার আর এলিনা মনে হয় যে তাদের 2022-এ ফিরে যেতে হবে, যাতে তারা সঠিক পোর্টাল দিয়ে 1949-এ পৌঁছাতে পারে আর 3টি বাচ্চাকে ফিরিয়ে আনতে পারে। একবার 1949-এ পৌঁছে গেলে সবাই 2022-এ যাব আর সেখান থেকে থিওকে 1990-এ ফেরত পাঠিয়ে দেব। অস্কার আর এলিনা প্রথমে 2022-এ ফিরে যায় আর থিওর দেওয়া কোঅর্ডিনেটস ব্যবহার করে 1949-এ পৌঁছায়। সেখানে থিও দাদিমার গ্যাংয়ের সদস্যদের সাথে বলে রেখেছিল যে তার ভাই অস্কার তাকে নিতে আসবে, তাই দুজন লোক আগে থেকে সেখানে দাঁড়িয়েছিল। দাদিমার শেখানো শীষটা যখন ওই লোকেরা বাজায়, তখন তার উত্তরে অস্কারও একই রকম শীষ বাজিয়ে সাড়া দেয়। এরপর অস্কার আর এলিনাকে তার দাদিমার গ্যাংয়ের কাছে নিয়ে যাওয়া হয়। এলিনা তার বাচ্চাদের সুস্থ অবস্থায় দেখে খুব খুশি হয়, কিন্তু থিও এখন আর ফিরে যেতে চেয়েছিল না। তার এখন 1949-এই ভালো লাগছিল। অস্কার এটা শুনে খুব কষ্ট পায়। সে থিওকে বলে, মানছি ভাই, আমরা দুজন অনেক ঝগড়া করি, কিন্তু তার মানে এই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না। সে চায় না তার ছোট ভাই তাকে ছেড়ে চলে যাক। অস্কার বলে, তোর চলে যাওয়ার পর আমি কত সময় ধরে তোকে খুঁজেছি, কত সময় কেঁদেছি, তুই ভাবতেও পারবি না। তখন তাদের যুবতী দাদিমা সেখানে চলে আসে। অস্কার তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। তারপর থিও 1990 জিতে রাজি হয়ে যায়। তাই গ্যাংয়ের একজন লোক তাদের গাড়িতে করে ছাড়তে যাচ্ছিল। এই লোকটি আর কেউ নয়, বরং অস্কার ও থিওর দাদু। শীঘ্রই তারা 2022-এ ফিরে যাওয়ার পোর্টাল পৌঁছে যায়। এবার অস্কার থিওকে 1990-এ ফেরত পাঠানোর প্রস্তুতি নেয়। সেই পোর্টালটা তারা আগেই খুঁজে পেয়েছিল সেই কনস্ট্রাকশন সাইটে। থিও ফিরতে চাইছিল না, কারণ 1990-এ তার কাছে কেউই নেই, তার বাবা মা ছিল না, সে খুব একা অনুভব করত। সে অস্কারকে বলে, আমি এখন তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে কিছুটা বাবার কথা মনে করিয়ে দাও। অস্কার খুব ভালোবাসার সাথে থিওকে জড়িয়ে ধরে আর বোঝায় যে 1990-এর অস্কারও খুব একা, আর সেখানে থিওকে খুব দরকার। যদি তুমি ভালোভাবে থাকো তাহলে আমি কথা দিচ্ছি যে আমার ছোটবেলার ভার্সনও তোমাকে খুব খেয়াল রাখবে। অনিচ্ছা সত্ত্বেও থিও 1990 চলে যায়। সেখানে তার ফিরে আসায় অস্কারের খুশির ঠিকানা থাকে না, আর তার দাদিমাও তাকে খুব আদর করে। যখন থিওকে জিজ্ঞেস করা হয় যে সে কোথায় ছিল, তখন সে দাদিমাকে একটা মিথ্যা গল্প শুনিয়ে দেয় যে তাকে একটি গ্যাং অপহরণ করেছিল। থিওর চলে যাওয়ায় দুঃখিত আর বিভ্রান্ত অস্কারও এবার এই কথা বিশ্বাস করতে শুরু করে যে হয়তো তাদের মা সত্যই তাদের ছেড়ে চলে গেছেন। আর হতাশ হয়ে সে মায়ের বইগুলো ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু থিও সেখানে এসে তার টাইম ট্রাভেলের পুরো গল্পটা অস্কারকে জানায়। সে অস্কারকে 2022-এর একটা ফোনও দেখায়। অস্কার তার গল্পে পুরোপুরি বিশ্বাস তো করেনি, কিন্তু ফোনটা দেখার পর সে তার কথা অস্বীকারও করতে পারছিল না। দুই ভাই এবার ঠিক করে যে তারা আর কখনো টাইম পোর্টাল ব্যবহার করবে না। তো আপনাদের মতে থিও কি তার ভাইকে আগে রাজি করানো উচিত ছিল মেয়েটার সাথে কথা বলার জন্য? হতে পারে তার কোনোদিনই ডিভোর্স হতো না আর তারা সুখে শান্তিতে থাকতে পারত। কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।